নেপালে রান্নার গ্যাসের জন্য দীর্ঘ লাইন। পাকিস্তানে স্কুল কলেজের ক্লাস অনলাইন করে দেওয়া হয়েছে। আর শ্রীলঙ্কায় জ্বালানি বাঁচাতে সপ্তাহে একদিন কারখানা বন্ধের আহ্বান জানানো হয়েছে। বিশ্বজুড়ে তৃতীয় এক জ্বালানি ধাক্কা বা এনার্জি শক শুরু হয়েছে। আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা যাকে বলেছেন অকল্পনীয় পরিস্থিতি। কিন্তু প্রশ্ন হলো, এই সংকটে বিশ্বের কোন দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে? কার অর্থনীতি ভেঙে পড়ার মুখে? ইতিহাস বলে, যখনই বৈশ্বিক জ্বালানি সরবরাহ কমে যায় তখন দরিদ্র দেশগুলোই সবচেয়ে বেশি ভোগে। 2022 সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের সময় আমরা সেই চিত্রই দেখেছি। ইউরোপ যখন তাদের নাগরিকদের জ্বালানি ভর্তুকি দিয়ে বাঁচাচ্ছিল, তখন উচ্চ মূল্যের বোঝা গিয়ে পড়েছিল আমদানিকারক দেশগুলোর ওপর, যার ফলে তীব্র আর্থিক সংকটে থাকা শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে যায়। পাকিস্তান চরম অর্থ সংকটে পড়ে আইএমএফের দ্বারস্থ হয় এবং আমদানি ব্যাপকভাবে কমিয়ে দেয়। বর্তমান সংকটে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। অর্থনীতিবিদরা দুটি বিষয়ের উপর ভিত্তি করে দেশগুলোর ঝুঁকির তালিকা করেছেন। প্রথমত, জ্বালানি আমদানিতে ওই দেশ কতটা নির্ভরশীল। দ্বিতীয়ত, সংকট মোকাবেলার মতো আর্থিক সক্ষমতা বা বাফার তাদের আছে কিনা। এই তালিকায় সবার উপরে আছে জর্ডান। তাদের আমদানিকৃত জ্বালানি এবং বৈশ্বিক সাহায্য দুটোই মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল। পাকিস্তান, মিশর দুই দেশই খাদের কিনারে। পাকিস্তান তাদের মোট জিডিপির 4% খরচ করে তেল ও গ্যাস আমদানিতে, যার 90% আসে মধ্যপ্রাচ্য থেকে। মিশরও তাদের জিডিপির 3% খরচ করে জ্বালানিতে। শুধু তাই নয়, এই দুই দেশের অর্থনীতি টিকে থাকে রেমিটেন্সের ওপর। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যদি শ্রমিকরা দেশে ফিরতে বাধ্য হয়, তবে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তালিকায় বাংলাদেশ ও শ্রীলঙ্কাকেও ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দিয়ে বর্তমানে টেনে টুনে 3 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। আমাদের পোশাক শিল্প আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরশীল। তাই জ্বালানির দাম বাড়লে একদিকে উৎপাদন খরচ বাড়বে, অন্যদিকে ডলার সংকট আরও প্রকট হবে। শ্রীলঙ্কা সবেমাত্র দেউলিয়া অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল, কিন্তু এই নতুন ধাক্কা তাদের আবারও খাদের কিনারে নিয়ে যেতে পারে। অন্যদিকে থাইল্যান্ডের জ্বালানি নির্ভরতা বেশি হলেও তাদের হাতে 10 মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ আছে। আর নেপাল রেমিটেন্সের ওপর নির্ভরশীল। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী জিডিপির একটা বিশাল অংশ আসে উপসাগরীয় অঞ্চলের শ্রমিকদের কাছ থেকে। তাদের সঞ্চিত তেলের পরিমাণও খুব কম, কিন্তু তাদের কাছে প্রচুর বৈদেশিক মুদ্রা রয়েছে। ভারতের অবস্থা আরও সুসংহত। ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দিয়ে অনায়াসে 7 মাসের আমদানি চালানো সম্ভব। মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে তারা রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল নিতে পারছে, কারণ ভারতের শোধনাগারগুলো যে কোনো ধরনের অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করতে সক্ষম, যা অন্য অনেক দেশ পারে না। এছাড়া বিদ্যুৎ উৎপাদনে ভারত আমদানিকৃত গ্যাসের বদলে দেশীয় কয়লাকে গুরুত্ব দেয়। নিজস্ব মজুদ আর আধুনিক শোধনাগার ভারতকে অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে রেখেছে। আর্থিক সংকটের বাইরেও বড় ভয় হলো মানবিক বিপর্যয়। প্রাকৃতিক গ্যাস থেকে তৈরি সারের দাম বেড়ে যাওয়ায় খাদ্য উৎপাদন ব্যয়বহুল হয়ে পড়ছে। বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করেছে, 2026 সালের মধ্যে বিশ্ব এক চরম দুর্ভিক্ষের মুখে পড়তে পারে। মুদ্রা স্থিতিশীল রাখা হয়তো সম্ভব, কিন্তু সাধারণ মানুষের থালায় খাবার পৌঁছে দেওয়াই এখনকার আসল চ্যালেঞ্জ। এই জ্বালানি সংকট শুধু অর্থনৈতিক সমস্যা না, এটা মানুষের জীবনযাত্রা, খাদ্য নিরাপত্তা এবং ভবিষ্যতের প্রশ্ন। সবচেয়ে বড় প্রশ্ন এখন, এই সংকট কতদিন চলবে আর কোন দেশ এই ধাক্কা সামলে উঠতে পারবে?